শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ২৮। শাড়ির আঁচল টেনে ঘাম মুছল পুরি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশে ফিরে তাকালো পুরি। হারিকেন এখনো জ্বলে বিধায় শায়ের ঘুমন্ত চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি ভয়ানক স্বপ্ন! পরি দ্রুত কম্বল ফেলে নেমে পড়ল। জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। এরপর কি আর ঘুমাতে পারবে সে? একবার ভাবল জানালা খুলে বেলি ফুলের ঘ্রাণ নেবে, কিন্তু ফুপুর কথা মনে পড়তে আর জানালা খোলা হলো না। এখন ওর পালঙ্কের দিকে এগোতে ভয় লাগছে। পরি তৎক্ষণাৎ নিজেকে শুধালো, পরি তুই তো সাহসী। রূপালীর বাড়ি থেকে আসার সময় তো গুলোকে একসঙ্গে পিটিয়েছিস। এই সামান্য বিষয়ে ভয়ের কি আছে? কিন্তু স্বপ্নটা ভাবাচ্ছে পরিকে। আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? সম্মিত ফিরল পরির। তাকিয়ে দেখল শাহেদ জেগে গেছে। উঠে বসে পরীর দিকে তাকিয়ে আছে। পরী কম্পিত কণ্ঠে বলল, পানি খেতে এসেছিলাম। কথাটা বলে ধীর ধীর পায়ে এসে পালঙ্কে বসে। শাহেদ বলে, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, তাই না? খুবই খারাপ স্বপ্ন। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন। না, আজকে উঠে পড়ি। কেন? না মানে যদি স্বপ্নটা আবার দেখি? হাসলো শাহেদ। পরী কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে কি সারা রাত জেগে থাকবেন নাকি? সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবেন না। কালকে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মনটা ভালো হয়ে গেল পরীর। খুশিতে মনটা নেচে উঠল। সে হেসে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তো ঘুমান। পরী শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। পরীকে এপাশ ওপাশ করতে দেখে শায়ের বুঝলো পরী ঘুমায়নি। বাড়িতে যাওয়ার খুশিতে নাকি স্বপ্নের ভয়ে। শায়ের বলল, ছোটবেলায় আমি যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তখন মায়ের হাত ধরে ঘুমাতাম, আর কোনো খারাপ স্বপ্ন দেখতাম না। আমিও কি তাই করব এখন? করতে পারেন, তাহলে আপনার হাত দিন। দেওয়াই যায়। আশেপাশে হারিকেন নেই এখন। অতীত মনে পড়তে হেসে উঠল পরী। ইস, খুব বাজেভাবে পুড়িয়ে দিয়েছিল হাতটা, আর এখন সেই হাতটাই সারা জীবনের জন্য ধরতে হচ্ছে। পরী আলতো করে শায়ের হাতটা ধরে তারপর চোখ বন্ধ করে নেয়। শায়ের আনমনে বলে উঠল, আপনার হাসি সুন্দর। চোখ বন্ধ থাকা অবস্থায় পরী বলে, শুধুই সুন্দর? ভীষণ সুন্দর আপনার হাসি। আপনার থেকেও আপনার হাসি বেশি সুন্দর। পরী এবার জবাব দিল না। সে চুপচাপ শুয়ে রইল। শায়ের একটু চুপ থেকে আবার বলল, বাড়াবাড়ি রকমের সৌন্দর্যের চোখ ঝলসানো মায়া থাকে। ঝলসে যাবে চোখ, হৃদয় পূর্বে, তাও মাধুর্য থেকে চোখ ফেরানো যাবে না। যে আগুন সব জ্বালিয়ে দেয়, সে আগুনকে কজন ভালোবাসতে পারে বলুন? পরী এবার শায়ের হাত ছেড়ে অন্যদিকে ফিরে শুয়ে রইল। সে বুঝতে পারছে পাশে থাকা মানুষটির মনের কথা। প্রথম দেখাতেই যে সে পুরীতে বেঁধে গেছে। সে পুরীর সান্নিধ্য চায়, এটাও পরী বুঝেছে। পরীর অনুমতি ব্যতীত শায়ের তাকে স্পর্শ করবে না, এটাও ওর জানা। তবুও কিসের এত দ্বন্দ্ব? কেন পরী শায়েরকে কিছু বলতে পারে না? শায়েরের প্রতি ওর যেন অদৃশ্য টান উপস্থাপনা করছেন সৃষ্টিকর্তা। সেজন্য পরীর নিজেরও ইচ্ছা করে দুদণ্ড শায়েরের সাথে বসে কথা বলতে, কিন্তু কোনো এক আড়ষ্টতা জেঁকে ধরে ওকে। পাখি ডাকা ভোরে ঘুম ভাঙে পরীর। গায়ে কম্বল ফেলে উঠে বসে সে। শায়ের এখনো ঘুমাচ্ছে। পরী পাশ ফিরে তাকালো এবং কিছুক্ষণ ধরে সে তাকিয়েই রইল। প্রশ্ন জাগছে ওর মনে, এতক্ষণ ধরে দেখছে কেন সে এই মানুষটাকে? মনে ধরেছে নাকি? পরী কোথাও যেন শুনেছে, ভালোবাসলে সে যেমনই হোক না কেন তাকে দেখতে অসম্ভব ভালো লাগে। চোখ জুড়িয়ে দেখার আনন্দ অনেক। সেরকমই ভালো লাগছে পরীর। উঠতে গিয়ে পরীর খেয়াল করে ওর আঁচল শায়েরের পিঠের নিচ পর্যন্ত। আস্তে করে পরীর টান দিল আঁচলটা, কিন্তু পারে না। আরেকটু জোরে টান দিতে শায়ের চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো গলায় বলে, কোনো সমস্যা? পরক্ষণে সে নিজেই বুঝে গেল। পরীকে সাহায্য করলো সে। পরী উঠে চলে গেল। বাইরে এসে সে যেতে পারবে, তাই পরী কলপাড়ে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। আসার পথে খুশিনা ফুপু এসে হাজির। তিনি বললেন, নতুন বউ তুমি উইঠা পড়ছো? যাও গোসল কইরা একখান ভালো কাপড় পইরা আহ দেহি, আমার রান্ধায় সাহায্য করো। মাথা নাড়ল পরী। ঘরে গিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে কলপাড়ে গিয়ে গোসল করে নিল। তারপর রান্নাঘরে খুশিনার কাছে গেল। খুশিনা রুটি বানাচ্ছে। পরী একটা পিঁড়িতে বসলো। খুশিনা বটি দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে দিল পরীকে। এটা সে পারে, তাই সে পেঁয়াজ কাটে। এমন সময় চামেলি এলো সেখানে। বলল, নতুন ভাবি কি করো? পরী তাকালো চামেলির দিকে। মুচকি হেসে বলে, কাজ করি। তুমি আমাদের সাথে নাস্তা করে যেও। আচ্ছা। হাসলো চামেলি। খুশিনা পরীকে জিজ্ঞেস করে, কি কি রান্না পারো নতুন বউ?
আমি কিছুই রান্না করতে পারি না ফুপু। খুশিনা যেন আকাশ থেকে পড়লো, বলল, কও কি, এত বড় মাইয়া রান্ধা পারো না? আম্মা আমাকে রান্নাঘরে যেতে দেয় না, কাজের লোক আর আম্মাই সব করে। চামেলি অবাক হয়ে বলে, তুমগো বাড়ির কামের মানুষ আছে নতুন ভাবি? তোমার বাপের অনেক টাকা বুঝি? পরি আবারও হাসলো, তারপর বলল, আমার আব্বা 4 গ্রামের জমিদার, আমি জমিদার কন্যা। রুটি ছাকা বন্ধ করে দিল খুশিনা। সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে এনেছে শুনে বেশ অবাক হলেন তিনি। হেরোনাকে কতবার বলেছে যেন চম্পার সাথে সায়েরের বিয়ে দেয়। হেরোনা অনেক কথা শুনিয়েছিলেন তাকে, এখন খুশিনাও কথা শোনাবে ভেবেই তিনি মনে মনে খুশি হলেন। বললেন, রান্দা শিখবা আমার থাইকা, এখন বিয়া হইছে, আর কদিন পর পোলাপান হইব, নিজের সংসার নিজেরই তো দেখতে হইব। ভেবাচেকা খেয়ে গেল পরি। এখনই বাচ্চার কথা বলছে এই মহিলা, না জানি পরে আর কি কি বলবে, কে জানে। ঘরে পাটি বিছিয়ে খেতে বসেছে সায়ের আর চামেলি। পরি খাবার বেড়ে দিচ্ছে, খুশিনার কথাতেই সে খাবার বেড়ে দিচ্ছে। এই প্রথম সে খাবার বাড়ছে একজন স্ত্রী হিসেবে। চামেলি আর সায়ের খেতে বসেছে। সে পরীকে বলে, আপনি খাবেন না? আমি পরে খাবো ফুপুর সাথে, আপনারা খেয়ে নিন। সায়ের খাচ্ছে। চামেলি বলল, ভাই তোমরা এই নতুন ভাবিগো বাড়ি যাবা? সায়ের খেতে খেতে জবাব দিল, কিন্তু তোকে নিতে পারবো না। মুখটা কালো করে ফেলে চামেলি। সে তো যাবে বলেই কথাটা বলল, কিন্তু সায়ের আগেই বুঝে গেছে। পরি বলে, যাক না ও আমাদের সাথে, ও গেলে আপনাকে কথায় কথায় লজ্জিত হতে হবে। আগে ভালো করে কথা শিখুক, তারপর না হয় নিব। চামেলি কাঁদো কাঁদো গলায় বলে, কে কইছে আমি কথা পারি না? এই তো কথা বলতেছি। আমি খালি সুন্দর করে কথা কইতে পারি না, তাতে কি হইছে? আমারে কি নেওয়া যায় না? সবাই কি সব পারে? নতুন ভাবেও তো রান্ধা পারে না, তাইলে হ্যারে নিবা কেন? চামেলির বোকা বোকা কথায় জবাব দিল না সায়ের। এই মেয়েটা এরকমই, কথা না বুঝে বলে ফেলে। পরি বলে, ঠিক আছে, তোমাকে আরেকদিন না হয় নিয়ে যাব। নতুন ভাবি, তুমি ভাইরে কও না, কিছু না পারলে কি বিয়া হয় না? তুমি তো রান্ধা পারো না, তোমারও তো বিয়া হইছে। ফুপু তো কইলো আর কয়দিন পর তুমগো পোলাপান হইব, তাইলে তো আমারও। কথা শেষ করতে পারল না চামেলি। সায়েরের কাশির শব্দে সে থেমে গেল। পরি স্তব্ধ হয়ে বসে আছে। সায়েরকে পানি দিতেও ভুলে গেছে সে। চামেলির কথায় সায়ের পরি দুজনই হতবম্ব। চামেলি বলে, নতুন ভাবি পানি দাও ভাইরে। পরি তাড়াতাড়ি পানি দিল সায়েরকে। পানি খেয়ে সায়ের রাগী দৃষ্টিতে তাকালো চামেলির দিকে। বলল, এত কথা তোকে কে বলতে বলছে? একটু চুপ থাকতে পারিস না তুই? খাওয়া শেষ না করে সায়ের চলে গেল। পরির দিকে তাকানোর সাহস আর হলো না ওর। বোরখা পরে তৈরি পরি, বাড়ি যাওয়ার আনন্দ ওর, তাই তাড়াতাড়ি তৈরি হয়েছে। চামেলিকে ফেলে যাওয়া সম্ভব হলো না, সে কেঁদে অস্থির। হেরোনা মানা করলো না মেয়েকে, কেননা চামেলির কাছ থেকে শুনবে সায়েরের শ্বশুরবাড়ি কেমন। গাড়ি ভাড়া করেছে সায়ের, তাতে করে 3 জন রওনা হলো। নুরনগর পৌঁছাতে দুপুর হয়ে গেল। নিজ বাড়িতে এসে ছুটে গেল পরি। সবার আগে গেল মালার কাছে, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। মায়ের গলা জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? ভালো, তুই কেমন আছোস? আপনাদের ছাড়া আমি ভালো নাই আম্মা, অনেক মনে পড়ে সবাইকে। মালা পরির গালে হাত রেখে বলে, সব কিছু যেদিন আপন কইরে নিবি সেদিন দেখবি ওই বাড়ি তোর সব। জুম্মান দৌড়ে এলো পরীর কাছে। পরীকে দেখে সে খুব খুশি। পরী জুম্মানকে নিয়ে গেল রূপালীর কাছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করলো। ওখানে বসেই হাসিতে মেতে উঠল। কুসুম দৌড়ে এসে বলে, পরী আপা, আপনি এখানে? বড় মা ডাকতেছে। মায়ের কাছে যেতেই এক গাদা বকুনি খেতে হলো পরীকে। সায়েরকে কেন এখনো বৈঠকে একা ফেলে এসেছে সেজন্য। কোনো জ্ঞান বুদ্ধি কি ওর নেই নাকি? যথেষ্ট বড় হয়েছে সে, তবু এমন এমন ভুল করে কিভাবে? পরী মাথা নিচু করে সব শুনল। মালা নিজের কথা শেষ করে পরীকে নিজের ঘরে পাঠালেন। মন খারাপ করে ঘরে গেল পরী। সায়েরকে খেয়াল করলো না। পরীকে এভাবে আসতে দেখে সায়ের বুঝলো না যে কি হয়েছে। সে জিজ্ঞেস করে, বাড়িতে আসলেন মন ভালো করার জন্য, আর এসে মন খারাপ করে বসে রইলেন কেন? আমার মন ভালো করানোর কেউ নাই, তাহলে মন ভালো হবে কিভাবে? আপনি বুঝলেন কিভাবে যে কেউ নেই? আমি বুঝি সব। আমি কি ছোট নাকি? ওহ, আপনি তো যথেষ্ট বড়, বিয়েও হয়ে গেছে। কিন্তু জুম্মন তখন এসে বলে, ওদের খেতে ডাকছে মালা। তাই আর কথা হলো না ওদের, নিচে নেমে গেল। খাওয়া শেষে মালা সায়েরকে ডাকলেন। তিনি বললেন, আমি জানি না বাবা তুমি কেমন, যতটুকু দেখছি জানছি খারাপ জানি নাই। পরি আমার সবচাইতে আদরের মায়া, ওরে এতদিন অনেক কষ্টে আগলাইয়া রাখছি, এখন ও তোমার কাছে থাকবো। তুমি আমার মায়াডারে আগলাইয়া রাখো। পরি এখনো জানে না বাইরের দুনিয়া কেমন, কোনোদিন বাইরে যায় নাই তো, ওরে তুমি সব বুঝাবা। আমার মায়াডারে ভালো রাখো। বলতে বলতে মালা চোখ মুছলেন। সায়ের মালাকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে থাকাকালীন আমি যেমন আমার সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছি, তেমনি আপনার মেয়ের সব দায়িত্বও পালন করব। আপনি চিন্তা করবেন না।
সায়রের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মালা। পুরী বড়ই দুরন্ত, এখন কি করে বসে বোঝাবো? কখন কি করে বসে বোঝা অসম্ভব। রাগটাও একটু বেশি। সায়ের পুরীকে সামলাতে পারবে কিনা এই চিন্তা মালার বেশি। কিন্তু সায়েরের সাথে কথা বলে সে বুঝতে পারল সায়ের ঠিকই পরীকে মানিয়ে নিতে পারবে। মালা চলে গেল। সায়ের সামনে পা বাড়াতেই দেখল পরী দাঁড়িয়ে আছে, মুখটা এখনো গম্ভীর করে আছে। সায়ের কিছু জিজ্ঞেস করার আগেই পরী বলে উঠল, আমি সত্যিই কি শুধু আপনার দায়িত্ব? আপনি আপনার কাজকে আর আমাকে একই নজরে দেখেন? না আসলে আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। চলে গেল পরী। খুব রাগ হচ্ছে সায়রের উপর। পরীকে দায়িত্ব মনে করে সে। বিয়েটা কি ছেলে খেলা নাকি? পরীর কাছে তাই মনে হচ্ছে এখন। প্রথমে নওশাদ, তারপর শেখর, শেষমেশ সায়রের সাথে বিয়ে হলো। এটাকে তো খেলাই মনে হয়। সে ঠিক করলো সায়রের সাথে কথাই বলবে না। সায়র বুঝলো পরী অভিমান করেছে। এখনই তো এত অভিমান, পরে আর কি হবে কে জানে। কিন্তু সে আর পরীর মান ভাঙাতে যেতে পারল না, কারণ আফতাব তাকে ডেকেছে। সন্ধ্যার পর ঘরে ফিরল সায়র, কিন্তু পরী নেই। দীর্ঘশ্বাস ফেলে সায়র ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছাদের কানে ঘেঁষে দাঁড়িয়ে আছে পরী। আকাশের দিকে তাকিয়ে বিন্দুকে খুঁজছে। বিন্দু একদিন বলেছিল যে মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। তাই পরী এসেছে বিন্দুর সাথে কথা বলতে। তুই থাকলে খুব ভালো হতো বিন্দু। আজ তুই নেই বিন্দু, কিন্তু তোর মাঝি তোকে এখনো ভালোবাসে। সোনা আপা তার ভালোবাসা পেয়েছে, রূপা আপা পায়নি, কিন্তু সিরাজ ভাইয়ের ভালোবাসা সত্যি। আর আমাকে দেখ, একজনের দায়িত্ব আমি। ওই সুখান পাগলটাও ভালোবাসা বুঝে, কত গভীর ওর ভালোবাসা। আমার কপাল খারাপ বিন্দু। জ্বলন্ত তারাগুলোর দিকে তাকিয়ে হাসল পরী। বিন্দুকে খুব মনে পড়ছে, কিন্তু ওই বিন্দু এখন ধরাছোঁয়ার বাইরে। চাঁদ চাদর ছাড়া ছাদে কেন এসেছেন আপনি? ঠান্ডা লাগছে না? স্যারের গলার আওয়াজ চিনল পরী, তাই পেছনে ফিরে তাকালো না। পরী ওভাবেই বলল, এই দায়িত্বটা আপনার নিতে হবে না। পরী অভিমান যে গাঢ় হয়েছে তা বেশ বুঝতে পারছে সায়ের। সে পরীর পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, স্ত্রীকে সুখে রাখার দায়িত্ব তো স্বামীরই নিতে হয়। শুধু সুখ নয়, ভালোবাসার দায়িত্বও কিন্তু নিতে হয়। আপনি কোন দায়িত্বের কথা বলছেন বুঝলাম না। পরীর জবাব না পেয়ে সায়ের বলতে শুরু করলো, আমি আপনাকে প্রথম কবে দেখছি জানেন? হয়তো জানেন, বিয়ের দিন। না, আমি আপনাকে প্রথম দেখেছি সম্পানের নৌকাতে। বাইরে দাঁড়িয়ে ভিজেছি, আর আপনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আমিও ভেতরে গেলাম। আপনি তখন ঘোমটা টেনে বসেছিলেন, নিকাব পরেননি। আপনার খেয়াল ছিল না যে আপনার মুখ বরাবর আয়না গাঁথা ছিল নৌকার ছইয়ের সাথে, যেখানে স্পষ্ট আপনার মুখ আমি দেখেছিলাম।